আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা, পলাতক ২৬ জনকে গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ। নোয়াখালী সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, র্যাবের অভিযানে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে আটক। ইরান ইসরায়েল সংঘাত বন্ধ থাকলেও গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত। এবং যুক্তরাষ্ট্রের আইডাহোতে দাবানল নেভানোর সময় গুলিতে ২ দমকলকর্মী নিহত, সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১০ই জুলাইয়ের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে আগে গ্রেপ্তার হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম সহ ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবল আমির হোসেনের গুলি করার প্রমাণ তুলে ধরা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই ঘটনায় নিহতের মা চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন। আর ২৪শে জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি আদালতকে জানায় প্রসিকিউশন। এতে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে কিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আবু সাইদকে হত্যা করা হয়েছে তা তুলে ধরা হয়। মামলায় গ্রেপ্তার আছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আমির হোসেন। এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল ২। জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব ১১-এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানিয়েছেন, রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, ভুক্তভোগী ও আসামিরা প্রতিবেশী। ভুক্তভোগীর স্বামী ২ বছর আগে মারা গেছেন। এরপর থেকে তিনি সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছেন। ১১ই মে রাতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা সিরাজ ও ওসমান ভুক্তভোগীর মুখ চেপে ধরে তাকে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চর জব্বার থানায় মামলা করেন। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছে প্রশাসন। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের নানান অনিয়মের চিত্র উঠে আসে। বিদ্যুৎ, পানি, এমনকি গ্যাস সংযোগও নেই। অভিযানের সময় হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কর্মচারীরা ছিলেন না। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, এখনো কোনো স্টাফ, কোনো ডাক্তার নাই, কাউকে প্রেজেন্ট পাই নাই। যদি কোনো সত্যি ক্লিনিক চলতো তাহলে আমরা ডাক্তার থাকতো, মালিক থাকতো, আমাদের সাথে কথা বলতো না, আমাদের সাথে কোনো কথাই বলে না, ওরা সব পালিয়ে গেছে। তাহলে আমরা এই জন্য আসলে আমাদের যে ভোক্ত অধিকার আইন এবং আমাদের ভোগান্ত হচ্ছে, এই জন্য আমরা এটা আপাতত আমাদের পক্ষ থেকে। গাইবান্ধা সাঘাটায় বন্যায় ভেঙে যাওয়া পূর্ব আমধির পাড়া বটতলা ব্রিজের সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। চলাচলের জন্য ভাঙা ব্রিজের ওপর বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা।
যানবাহন ও যাত্রীদের চাপে সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচলের পথ হলদিয়া পূর্ব আমধিরপাড়া বটতলার এই সড়ক। 2024 সালের বন্যায় সড়কে এলজিইডি নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে ও দুপাশের মাটি ধসে যায়। অপরিহার্য যাতায়াত পথ হওয়ায় ভাঙা কালভার্টের উপর দিয়ে বাঁশ ও কাঠ দিয়ে হাঁটার জন্য সাঁকো তৈরি করেন স্থানীয়রা। তবে এর উপর দিয়ে ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। গাড়ি নিয়ে আসা, হুন্ডা নিয়ে আসা, তাই হাত ভাঙা যায়, পা ভাঙা যায়। এই ব্রিজটা পার হতে কোন যে জীবন যাবি এর নিজেও খেতে পারবে। সেদিনকে গাড়ি উল্টেছিল, ব্রিজটাও ভাঙা, আর পানি এলে তো চলার মধ্যে কোনো পরিস্থিতি নাই। যদি ভাত নিয়ে যাবে, কোনো রুগী নিয়ে যাবে হাসপাতালে, তো কান্দে করে আনতে হয়, নিয়ে এসে এই পাশ থেকে ভ্যানে উঠাতে হয়। তা আমাদের দ্রুতগতি এই ব্রিজটা আমরা মেরামত চাই। খালি গাড়িটা আনি, তারপর আমরা কলতে দুক করে আমরা কোন জানি পড়ে যাই। ঝুঁকি নিয়ে চলাচলের পাশাপাশি মালামাল পার করায় পণ্য পরিবহনের ব্যয়ও বেড়ে গেছে। এই ইউনিয়নের প্রায় 4টি গ্রামের মানুষ এই দুটি রাস্তা ব্যবহার করে। এই দুটি রাস্তা ব্যবহার করতে আমাদের প্রায় লোক সংখ্যার যে অবস্থান, প্রায় 10 থেকে 12,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং বিভিন্ন যে যানবাহনে যে মাল আনা নেওয়া করবে সেটা থেকে আমরা বঞ্চিত আছি। ডিসি মহোদয় এবং প্রশাসন বা সরকার মহোদয়কে বলবো আমাদের এই দুটি রাস্তা যাতে দ্রুত গতিতে এবং ব্রিজ যাতে করে দেওয়া হয়। এলজিইডি জানিয়েছে বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজের কাজ শুরু করা হবে। ওখানে কিন্তু এখন পাইল ব্রিজ করতে হবে। আমরা এইটার জন্য সকল প্রস্তাবনা, আমাদের একটা ফ্লাডের বন্যার জন্য একটা প্রকল্প আছে, সেই প্রকল্প আমাদের জরুরি ভিত্তিতে আমাদের সদর দপ্তর থেকে চাওয়া হয়েছিল। আমরা সেই সকল তথ্য আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের যখন এইগুলো আমরা বরাদ্দ পাবো, যত দ্রুত আমরা বরাদ্দ পাবো, আমরা তত দ্রুত নির্মাণ করে দিয়ে জনগণের দুঃখ লাঘব করার চেষ্টা করব। হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি এলাকাবাসীর। মিথিলা নাজনীন, চ্যানেল আই। নিজের 21 পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার হিসেবে জমা দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানী শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে তিনি এই চেক হস্তান্তর করেন। জুলাই ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর চেক গ্রহণ করেন। সে সময় মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা দেশের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে জাতি ভয়ঙ্কর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। আহতদের চিকিৎসার পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন সহ সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান। দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য তারা জীবন দিয়ে গেছে অকাতরে, এবং একটি নতুন ইতিহাস তারা রচনা করেছে যে একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন, যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্যে, জনগণকে মুক্ত করবার জন্যে, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। সেই বাচ্চাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আজকে এসেছি। এবারে ইরান ইসরায়েল পরিস্থিতি ফলো আপ। ইরান ইসরায়েল সংঘাত আপাতত বন্ধ থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রের পাশাপাশি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালানো হচ্ছে। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকাদের প্রাণহানির সংখ্যাই বেশি। এ নিয়ে 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 60 জনের বেশি শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে আবারও আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলছে। এতে ইসরায়েলের বন্দি বিনিময় ও গাজায় দ্রুত ত্রাণ প্রবেশের বিষয়ও রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিরতির পর আবারও আমন্ত্রণ।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে ঝোপঝাটে দাবানল নেভানোর সময় গুলিতে 2 দমকলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। পরে সোয়াট টিম ওই অঞ্চলে অভিযান চালিয়ে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে আগ্নেয়াস্ত্র ছিল। আইডাহোর কুটেনাই শহরের কান্ট্রি শেরিফ জানিয়েছেন, উচ্চ ক্ষমতার রাইফেল দিয়ে দমকল কর্মীদের ওপর গুলি চালানো হয়। অঙ্গরাজ্যের গভর্নর জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে 2জন নিহত হওয়া ছাড়াও একাধিক দমকল কর্মী আহত হয়েছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে ব্যাপক সাড়া ফেলেছে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষ করে দ্বিগুণ ফলন ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী। সনাতন পদ্ধতিতে সবজি চাষ করে লোকসান গুণে চাষাবাদ প্রায় ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের দিঘন গ্রামের কৃষক আফজাল হোসেন। গত বছর থেকে নতুন করে মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন তিনি। এতে ভালো ফলন পাওয়ায় আগ্রহ বেড়েছে তার। এই মালচিং পেপার দেওয়াতে গাছের গোড় সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে, তাতে গাছ বৃদ্ধি হয়, গাছের সারও কম লাগে, ফেরোমন ফাঁদ দেওয়ার কারণে পোকাও কম লাগে। আগে যে খরচ পড়তো তার থেকে অনেক খরচ কম, এখন নিড়ানি দিতে লাগে না, দ্বিগুণ ফল, ফলের মানও ভালো, আবার দামও ভালো বাজারে। শুধু আফজাল হোসেন নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন পরিবেশ বান্ধব ও লাভজনক মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করছেন। মরিচে হচ্ছে মালচিং পেপারের উপরে চারা লাগালে খুব সুন্দর গাছ হয়, আবার ফসলও ভালো। মরিচ অনেক ভালো হচ্ছে, খরচও অনেক কম। আগে আসতো না, এখন দেখা গেল মালচিং পেপার দিয়ে ফসল ভালো আসতেছে। মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষাবাদে কৃষকদের কারিগরি সহায়তা ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK নামে 2টি প্রতিষ্ঠান। উৎপাদন ব্যবস্থাটাকে নিরাপদ করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এছাড়া নিম জলের ব্যবহার করছেন। আশা করি দেশের কৃষি সমৃদ্ধ শক্তিশালী হোক, দেশের মানুষ নিরাপদ থাকুক, দেশের খাদ্য ব্যবস্থা নিরাপদ থাকুক। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুরের দিঘন থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া ও নিঝুম দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম এই চেয়ারম্যান ঘাট। মেঘনার অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে দক্ষিণাঞ্চলের মাছ ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ ঘাটটি। লাখো মানুষের জীবন জীবিকা রক্ষায় ঘাটটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় 6 লাখ মানুষের বসবাস। প্রতিদিন চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাক, ট্রলার ও স্পিডবোটে হাতিয়া, নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও চরে চলাচল করে লাখো মানুষ। তবে গত 2 মাসে তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়েছে চেয়ারম্যান ঘাটের প্রায় 300 মিটার অংশ। এতে বন্ধের পথে ঘাট সংলগ্ন মাছের আড়ত। ঘাটটি যদি ভেঙে যায় আমরা ব্যবসায়ীরা অসহায় হয়ে যাব। এই ঘাটটি গত 1 মাসে 3 থেকে 400 ফিট প্রায় ভেঙে গেছে। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। সরকারি পক্ষ থেকে রক্ষা না করা হয় তাহলে মানুষ ঘর বাড়ি ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে। ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে। সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে এই শত শত কোটি টাকার সম্পদ বেঁচে যাবে আর মানুষজন তো উপকৃত হবে। শুধু চেয়ারম্যান ঘাটই নয়, ভাঙনে অস্তিত্ব সংকটে হরণী ইউনিয়নও। আমরা একটা প্যাকেজ করে আমরা জিও ব্যাগ পালানোর উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের তাই হবে না। কিন্তু আমরা সরকারের থেকে স্থায়ীভাবে আমরা এই ভাঙন রোধ চাই। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। CDSP 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে।
মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা জানিয়ে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়ার হরণী ও সানন্দী ইউনিয়নের লাখো বাসিন্দার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা, পলাতক ২৬ জনকে গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ। নোয়াখালী সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, র্যাবের অভিযানে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে আটক। ইরান ইসরায়েল সংঘাত বন্ধ থাকলেও গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘন্টায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত। এবং যুক্তরাষ্ট্রের আইডাহোতে দাবানল নেভানোর সময় গুলিতে ২ দমকল কর্মী নিহত, সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।